নির্দেশনা আছে, রাস্তার যেগুলো থাকে ওগুলো মানিয়ে আপনার গাড়ি চালাইছে। এগুলো মানতে হলে আমার এগুলো জানতে হইব না, হ্যাঁ, জানা লাগতো না, জানা অবশ্যই লাগবে। আর যদি কেউ মনে করেন জানা লাগতো না, তো বিদেশ গিয়ে বুঝতে পারতে হবে। বাংলাদেশেও ড্রাইভিং লাইসেন্স পাওয়া সবচেয়ে সহজ, জানেন না? আপনি জীবনও ড্রাইভিং গাড়িতে উঠছেন না, জীবনেও উঠছেন না, আপনার পক্ষে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব সম্ভব। বাইরে গাড়ি যদি আপনার ড্রাইভিং সম্বন্ধে কোনো এক্সপিরিয়েন্স না থাকে, আপনি যদি আপনার দক্ষতা প্রমাণ করতে পারেন না, আপনি জীবনেও ড্রাইভিং লাইসেন্স দেবেন বাইরে গাড়ি। এটা কি আমরা যে আপনার যে বই দিচ্ছি পাইছেন, বই মোট কাছে কিতা কিতা লেখা আছে, কত আপনি চাইলেও আমার একটা বই আপনারা ডাইরেক্ট সাইন হওয়া দরকার। সাইন হওয়া হলে একটা এখানে 3টা প্রকারের সাইন আছে। বাধ্যতামূলক, আবশ্যক চিহ্ন। 2 নম্বর হচ্ছে বাধ্যতামূলক না আবশ্যক চিহ্ন। 3 নম্বর পেজে লেখা দেওয়া আছে গিয়ার কোনটা কিলা। আছে আপনারা যারা গাড়ি চালায় না, কিন্তু আমরা মেকানিক্যাল ক্লাস কিন্তু আজকে 2 নম্বর ক্লাস করে এরা পাইছে, 3 নম্বর ক্লাস করে এরা পাইছে। আমরা আজকে অন্য ক্লাস করবো, আজকে আমরা মেকানিক্যাল ক্লাস করতাম না, ফার্স্ট ক্লাস করতাম। আচ্ছা, এটা হচ্ছে আপনার যেমন দেখুন বই যেটা আছে বাধ্যতামূলক আবশ্যক চিহ্ন লেখা আছে, পাঁচটাই লেখা। এগুলো কি জানেন? নীল বিন্দুর ভিতরে সাদা না, যদি নীল বিন্দুর ভিতরে কোনো কিছু সাদা দেখেন তাহলে মনে করতেই বা এগুলো আপনার কোরিয়া গাড়ি চলে। এগুলো যদি কোনো সাইড থাকে তাহলে এটার নাম হলো রোড সাইন। এটার নাম কি? রোড সাইন 3টা প্রকার থাকে। কয়টা প্রকার থাকে? 3টা প্রকার থাকে। একটা থাকে বাধ্যতামূলক, একটা থাকে সতর্কতামূলক, আর একটা থাকে তথ্যতামূলক। বাধ্যতামূলক মধ্যে একটা থাকে না, আর একটা থাকে হ্যাঁ, মানে বাধ্যতামূলক আবশ্যক চিহ্ন একটা থাকে, একটা থাকে বাধ্যতামূলক না আবশ্যক চিহ্ন। এটা কয় প্রকার সাইন থাকে? 3 প্রকার সাইন থাকে, বাধ্যতামূলক, সতর্কতামূলক আর তথ্যতামূলক। বাধ্যতামূলকের মধ্যে 2টা থাকে, একটা হচ্ছে হ্যাঁ আর হচ্ছে না। লাল ক্রসিং যেগুলো আছে, লাল ক্রসিং 700টার মতো সাইন থাকে। লাল ক্রসিং যে চিহ্নগুলো আছে এগুলো 700টার মতো সাইন থাকে, 700টা নিষেধ চিহ্ন থাকে। 700টা কিনা মুখস্থ করা সম্ভব সহজ হিসাব হচ্ছে আমরা যদি রিডিংয়ে মারি যাই, হ্যাঁ, তাহলে আমরা রইব কি তা লাল বিন্দুর ভিত্তিতে যেগুলো থাকে এগুলো করা যায়। লাল বিন্দুর ভিত্তিতে যেগুলো থাকবো মূলত এগুলো করা যায়। আজকে আমরা লালটা দিয়ে করবো। প্রথমটা লেখা আছে ওভারটেকিং নিষেধ। আমি এটা তুলি আসছি, ওখানে লেখা আছে ওভারটেকিং নিষেধ, মানে ওভারটেক করা নিষেধ। ওভারটেক করা নিষেধ কত নাম্বার? 6 নাম্বার। এরপরে লেখা যেমন জাতীয় গতিসীমা 40 প্রযোজ্য লেখা আছে আমাদের। এরপরে লেখা আছে যেমন ইউটার্ন নেওয়া নিষেধ আছে নি, ওটা আছে যেমন প্রবেশ নিষেধ, বাস চলাচল নিষেধ। আচ্ছা, আমরা শুরু করবো একটা ওভারটেকিং নিষেধ। মূলত আমরা গাড়ি যখন চালাই ওভারটেক করা নিষেধ না, হ্যাঁ, ট্রাফিক সাইন অনুযায়ী ওভারটেক করা সম্পূর্ণ, ট্রাফিক নিয়ম অনুযায়ী যদি আপনি করেন তাহলে ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। ওভারটেক করা একটা গাড়ি লাগে নিষেধ না, গাড়ি কোন গাড়ি? অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এরা লাগে কোনো নিয়ম নাই। এরা যদি পারে টানা দিয়া নিয়ে যায়, তবে বাইরে গাড়ি এইরকম সাইন থাকে বা এরকম রাস্তা থাকে, ইমার্জেন্সি একটা রাস্তা থাকে, বাংলাদেশ সরকার এটা নাই। ওভারটেক আমরা করি, আপনার নিয়ম মানিয়া কিন্তু ওভারটেক যদি করি তাহলে আমার লাগে ওভারটেক করা রাইট আছে। আপনার লাগে মূলত কিন্তু ওভারটেক করা নিষেধ, আপনার লাগে ওভারটেক করা নিষেধ। ওভারটেক করার কিন্তু একটা নিয়ম আছে, জানেন নি? তাই না, গাড়ি যখন একটা গাড়ি আর একটা গাড়ি যায় ওভারটেক করে যায়, তাহলে তো ওভারটেক জানি। ওভারটেক করার নিয়ম হয়েছে আসলে ওটার নাম কি দেখো, হ্যাঁ, ইন্ডিকেটর। এটা হচ্ছে ইন্ডিকেটর। আপনি যদি ওভারটেক করতে চান তাহলে আপনি কেন একটা নিয়ম আছে, নিয়ম মানিয়ে ওভারটেক করতে পারবেন, ঠিক আছে না?
নিয়ম আছে এটার ভিতরে না নাই এটার নাম কি গাড়ি যেটা থাকে দুইটা লাঠি থাকে মানে একটা নাইডে লাঠি একটা মামি লাঠি নামি লাঠি বলছে আপনার লাঠি বলে এটার নাম হচ্ছে ইন্ডিকেটার ওটার নাম হচ্ছে ইন্ডিকেটার আর বাবাটার নাম হচ্ছে উইপার বাবাটার নাম কি গাড়ি যখন আপনি চালাইবেন রাস্তা পরিষ্কার দরকার তখন এটারে আপ ডাউন করলে আপনার মেশিন 20% ঠিক আছে ওখানে এসে সব এই সাইনের ভিতরে সবটা একটা জিনিস হচ্ছে আপনি যদি গাড়ি চালায় তার সম্বন্ধে যদি আপনার বেসিক ধারণা না থাকে মানে এটা আপনি বুঝবেন না এটা আপনি বুঝতে না কোন সিগন্যালে কোন হিসাবে সতর্ক করে রাখবেন সেবন্ধে প্রথমত যে আমরা তো জানি কোটি এটা বাম সিগন্যাল নিচে থেকে না মানে রাইটের সিগন্যাল আমি বলছি ওভারটেক করা নিষেধ আবার আমি আপনাকে বলছি ওভারটেক করা চাইব যদি আপনি নিয়ম না নিয়ে ওভারটেক করার নিয়ম আছে অবশ্যই নিয়ম আছে নিয়ম ছাড়া কিন্তু ওভারটেক করা যায় যদি আপনি নিয়ম মানিয়ে ওভারটেক করেন আপনি নিরাপদে ওভারটেক করতে পারবেন আপনি যদি নিয়ম না মানিয়ে আপনি ওভারটেক করেন আপনি নিরাপদ না আপনার এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি না প্রথমত হচ্ছে আপনি ওভারটেক করতে পারবেন না কোন জায়গায় ওভারটেক আপনি কোনো টার্নিংও করতে পারতেন না কোনো ছোট রাস্তা ঘুরে ওভারটেক করতে পারতেন না হ্যাঁ আবার কোনো টার্নিং আপনি স্পিডে গাড়ি ঘুরাইতেও পারতেন ওভারটেক তো দূরের কথা যে কোনো টার্নিং হোক আঁকা বাঁকা রাস্তা হোক যেন আপনি ওভারটেক করতেন না ওভারটেক করতে হলে রাস্তার কিছু নিয়ম আছে রাস্তার কিছু নিয়ম আছে যেমন যদি কেন তিনটা সাইডও আছে হ্যাঁ তিনটা রাস্তার সাইডটা নেই প্রথমত হচ্ছে এই যে রাস্তাটা আপনারা যে বাংলাদেশের যে রাস্তা পাই রাস্তার সাদা চিহ্ন দেখা তিনটা আছে যে রাস্তা সাদা চিহ্ন মানে কি দেখুন চিহ্ন যে একটা বোঝায় সতর্ককরণ চিহ্ন নাম হয়েছে সতর্ককরণ চিহ্ন হয়েছে আপনি যদি গাড়ি চালাইতে হয় রাস্তার সাদা তারপর বাম দিকে সামনে গাড়ি চালাইতে হবে আপনি যদি সাদা তার থেকে বাম দিকে নেই ডাক পাড়ায় যদি যাই ওই গেলে আপনি চালক কিতাব গাড়ি চালাইতে পারবো না তার মানে আপনার হিসাব করতে গেলেও সাদা দাগর বিতে এটা লেফট হ্যান্ড রাইট যে কোনো দিকেও সাদা দাগর বিতে দেখিয়া কিন্তু আপনার গাড়ি চালাইতে আপনি কিলা বুঝবা যে আপনার গাড়ি সাদা দাগর বিতে আছে না বাইরে আছে ওই সবটা নিও না হ্যাঁ আমি তো বুঝি না আমার গাড়ি সাদা দাগর বাইরে আছে না সাদা দাগর বিতে গেছে দুইটা গ্লাস দিচ্ছে দেখুন ডাইনে একটা গ্লাস দিচ্ছে বামে একটা গ্লাস এগুলোর নাম কি দেখুন তো লুকিং গ্লাস মাঝখানে একটা গ্লাস আছে এটার নাম হচ্ছে মিরর গ্লাস তিনটা গ্লাস আছে আর আপনার চোখ কয়টা আপনার চোখ কয়টা হইল পাঁচটা একজন চালকের পাঁচটা চোখ দেখা লাগে আর এই চোখগুলো ইউজ করতে হয় সেকেন্ডের সাথে যেদিন থেকে আপনি চোখের ফোকাস বাড়াইবা বেশি এদিন থেকে আপনি সব ধরনের মাপ সব ধরনের মাপ অনেকটা বলছে আপনার গাড়ি বামে সাদা দাগের পিঠে আছে কিনা এটা বুঝতে হলে আপনি বাম দিকে লুকিং গ্লাস ফোকাস বাড়াইছেন যেটা আপনারা বইতে কিন্তু চাইছেন হ্যাঁ বাম দিকে লুকিং গ্লাস যেদিন থেকে আপনি ফোকাস বাড়াইবা এদিন থেকে আপনি বামের পাশটা উঠাই তখন আপনি বাম দিকে শুধুমাত্র রাস্তা দেখা যাবে এটা দেখা যাবে রাস্তা আর ডান দিকে দেখা যাবে আপনার পিছনের গাড়ি আছে আপনার গাড়ির পিছনে কোনো গাড়ি আছে কিনা বা কোনো গাড়ি আর কিনা ওটা দেখা খেয়াল করেন আপনি সবসময় চাপা কই বাম দিকে চাপাইয়া গাড়ি চালাই ওই যে দাগটা এটা তিনটা দাগ সাদা ও যে মাঝখানে যে দাগটা দিছে এটা দিছে ডিভাইস মানে ডাইন আর বামে আলাদা হয়ে যাচ্ছে আমরা যদি সবসময় ডাইন দিকে গাড়ি চালাই করি হইতো না এই দিক থেকে যে গাড়ি আর এও যদি ডাইনে চালায় কিন্তু হইতো না আপনি সবসময় দুই দিকের গাড়ি কোন দিকে রাখতে হইব বাম দিকে গাড়িটা খেয়াল করেছিল এই যে সাইডটা খেয়াল করেছিল এই যে একটা সাইড আছে এই সাইডটা তো প্লেট কোনো গ্যাপ নাই এই সাইড কালার কি জান সাদা খেয়াল করেছিল এটাও সাদা তো এখানে একদিকে আছে সাদা একদিকে আছে হলুদ মনে আছে এটা নিয়মটা তাহলে হিসাবটা হচ্ছে খেয়াল করেন আপনি কোন সময় রাস্তা ওভারটেক করতে পারবেন রাস্তার সাইডে আপনার হয়েছে কোন সময় আপনি রাস্তা ওভারটেক করতে পারবেন আপনি তো বাংলাদেশের কোনো সমস্যা নেই যেখানে ওভারটেক করে দিতে পারবেন বাইরে গেলে গিয়ে দিতে হয় তারপর কোনো সমস্যা নেই বাইরে আপনি রানিং বাইরে দেখো এই মাসাল্লাহ তো ভাই
আচ্ছা পায়রা কন্ডিশন ইউরোপও যদি হয় ড্রাইভিং লাইসেন্সের উপরে একটা পয়েন্ট দেয় না, মানে ভুলের একটা পয়েন্ট দেয়। ইউরোপে যদি হয় আমার জানার মধ্যে 10 পয়েন্ট থাকে, আর মিডল ইস্ট যদি হয় আমার জানার মধ্যে 5 পয়েন্ট থাকে। 5 পয়েন্ট বুঝছেন, সেটা আপনি ভুল, আপনি একটা ভুল করছেন। হ্যাঁ সৌদি আছে, কাতার আছে। আমরা যারা আমাদের ড্রাইভিং লাইসেন্স যারা এক্সপার্ট নতুনরা লাগি তো বেশি, দাম কেন হচ্ছে এক্সপার্ট যারা ড্রাইভিং লাইসেন্স পাইছে তারা লাগে 5 পয়েন্ট, আর যারা নতুন তারা লাগে একটু বেশি দাম। আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পাইছেন তার মানে আপনি এক্সপার্ট ড্রাইভার, তাহলে আপনার পক্ষে তো ভুল করা সম্ভব না, ভুল করা সম্ভব। যদি আপনি ভুল করেন সেটা আমি 10 পয়েন্ট যদি সাথে করি, তাহলে আপনি 10টা ভুল যদি করেন তাহলে 10টা পয়েন্ট কাটা যায়। আর ভুলগুলো কি জানেন, মানুষ করার ভুল লাগে, সাইনর ভুলগুলো। সাইন যে নিয়ম আছে, যে নিয়মে আপনি গাড়ি চালাইতা, এই নিয়ম যদি না থাকে তাহলে আপনি কি করতে না, সরি এই নিয়ম যদি আপনি মানেন না তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো কাটা যায়। যেমন এক্সাম্পল, ওখান থেকে আপনার সুন্দর টার্ন আছে, যদি এইরকম সোজা রাস্তার টার্ন থাকে তাহলে এই রাস্তার ভিতরে আপনি ওভারটেক করতে পারতেন না। যখন থেকে আপনার গ্যাপটা শুরু হয়েছে তখন থেকে কিন্তু আপনি ওভারটেক করতে হয়েছে। ওটা বুঝলেন না? বুঝছেন না? এখানে কোনো ট্রাফিক আছে নাকি? সরি, কোনো ট্রাফিক পুলিশ নাই, তার মানে এখানে আপনার কিনা আছে চিহ্ন বা রাস্তার সাইন আছে। সাইন দিয়া বুঝতে হইব আপনি ওভারটেক করতে পারবেন না। যদিও সোজা ইউটার্ন থাকে, সোজা টার্ন থাকে, তাহলে এখানে আপনি ওভারটেক করতে পারতেন না, চাইলেও লেন পরিবর্তন করতে পারতেন না। যদি এখান থেকে গ্যাপটা শুরু হয়ে যায় তাহলে কিনা করতে পারবা, লেন পরিবর্তন করতে পারবা, রাস্তা ওভারটেক করতে পারবা। খেয়াল করে জানো এখানে আছে সেফ, তবে এখানে একটা রাস্তা, হ্যাঁ একটা যাওয়ার একটা আওয়ার, আর এখানে শুধু কটা 1 2 3 4টা, শুধু যাওয়ার রাস্তা নেই। আর এখানে যাওয়ার রাস্তা কয়টা? একটা যাওয়ার রাস্তা একটা, আর এখানে শুধু যাওয়ার রাস্তাই 4টা। হিসাবটা কিটা হিসাবটাই এখানে স্পিডও, হ্যাঁ এখানে আছে যদি আপনি কত 60, এখানে আছে 120, এখানে আছে 140, আর এখানে আছে 260। দুইটা রাস্তা থেকে সেম স্পিড লিমিট, হ্যাঁ চাইলে এখানে আপনি লেন পরিবর্তন করতে পারবেন। চাইলে যেখান থেকে এই গ্যাপটা শুরু হয়েছে, মানে এই লেনগুলোর মধ্যে আপনি চাইলে রাস্তা চেঞ্জ করতে পারবেন, এক রাস্তা থেকে আরেক রাস্তা যেতে পারবেন। কিন্তু যে রাস্তা চাইবা ওই রাস্তা কিন্তু আপনার ওই স্পিড থাকতে হবে। যেমন আপনি যদি 60 থেকে যদি 80 যায়, সরি 120 যদি যায়, তাহলে এই লেনে আপনার কত স্পিড থাকতে হবে? 120। এই লেনে যদি আপনার 60 স্পিড থাকে তাহলে এটা কিন্তু সাথে সাথে বাইরে, কারণ হচ্ছে এই লেনের যে গাড়িগুলো আইব ওগুলো কত স্পিড আইব? 120 স্পিডে। আর আপনি যদি কি কেন 60 চালান, এখানে অ্যাক্সিডেন্ট হইব না, তাহলে এর লাগে আপনার কত কাজ করতে হবে? যে লেনও থাকবা ও লেনের গতি রাখবো। যদি আপনি যখন বামে সাদা ডাইনে হলুদ রাস্তার মাঝখানে যদি বাইরে গাড়ি দিয়ে যদি ওরকম দেখেন, তাহলে এই সাইনটা আপনি কিটা বুঝবা? বামে সাদা ডাইনে হলুদ এরকম যদি সাইন থাকে তাহলে আপনি কিটা বুঝবা? প্রথম হিসাব হচ্ছে নির্দেশনা দেয় বামে যদি সাদা থাকে সীমিত সময় লাগে আপনি গাড়ি পার করতে পারবেন, অল্প সময় লাগে। যদি ডান দিকে হলুদ চিহ্ন থাকে তাহলে এখানে কোনো অবস্থায় গাড়ি পার করা যেত না, এখানে কোনো ট্রাফিক আছে। হ্যাঁ যদি এই কাজটা যদি আপনি অনগিয়া করেন তাহলে এটা সাথে সাথে বাইরে, কারণ এখানে গাড়ি বাইরে 260 পর্যন্ত স্পিড, তার মানে এই লেনের যে গাড়িগুলো আইব 260 স্পিডে আইব, এখানে কেউ উপায় না। আপনি যদি কোনো সমস্যা লাগে উপায়, তাহলে আপনি উপায় কোন দিকে? বাম দিকে সাদা চিহ্নর ভিতরে, তখন ইউজ করতে হবে আপনার ইমার্জেন্সি, এটা বাদ দিয়ে দেখা রিমোট চিহ্নটা ড্যাশবোর্ডে আপনারা পাইবা, ইমার্জেন্সি সিগন্যাল চালাইয়া এখানে আপনি উপায় কথা বোঝা গেছে। কিন্তু আপনি কোনো অবস্থায় কিনা ডান দিকে মারি যেত না, কোনো অবস্থায় ডান দিকে আপনার গাড়ি সাইড করে যেত না, কোন ক্ষেত্রে? বাইরে থাকবে, বাইরে বাইরে বাংলাদেশে আপনার জন্য একটু অনুভব কোনো সমস্যা নেই, এটা সেরকম পর্যন্ত দেওয়া আপনারা কিচ্ছু বলা। আচ্ছা এইরকম যদি দুইটা চিহ্ন থাকে কোনো রাস্তায়, যদি যেমন একটা চিহ্ন, যেমন হলুদ চিহ্ন যদি কোনো রাস্তার একটা চিহ্ন যেমন, তাহলে বুঝবা এটা বিপজ্জনক রাস্তা, মোটামুটি বিপজ্জনক। যদি একটা চিহ্ন থাকে, যদি কেন দুইটা চিহ্ন থাকে মনে করতে খুবই বিপজ্জনক রাস্তা।
এই রাস্তা মহাবিপজ্জনক, আচ্ছা মহাবিপজ্জনক রাস্তা। যদি একটা চিহ্ন থাকে এখানে চাইলে আপনি লেন পরিবর্তন করতে পারবা, মানে ওভারটেক করতে পারবা। যদি একটা চিহ্ন থাকে তাও আপনার রাস্তার ভিতরে তাকে ওভারটেক করতে হবে। অন্য লেনে গিয়ে যাওয়া যেত, অন্য রাস্তা জায়গা গিয়ে ওভারটেক করা যেত না। যদি আপনাদের দুইটা চিহ্ন থাকে তাও খারাপ যা হলুদ, যদি হলুদ চিহ্ন দুইটা থাকে আপনার রাস্তার মাঝখানেও, তাইলে বুঝতে হবে এটা মহা বিপজ্জনক রাস্তা। এখানে পুরো অবস্থায় ওভারটেক তো দূরের কথা, ওভার স্পিডে চালানো যেতে না। কারণ হচ্ছে কেন, সামনে যে রাস্তাগুলো থাকবো ওগুলো সব আঁকা বাঁকা রাস্তা থাকে, পাহাড়ি রাস্তা থাকে না, আঁকা বাঁকা রাস্তা বা বিপজ্জনক যদি রাস্তাগুলো চিহ্ন দেবে, এরকম দুইটা সাইড উপরে ডেস্কগুলো এটা বুঝবা বিপজ্জনক চিহ্ন, বিপজ্জনক চিহ্ন রাস্তা নিশ্চিত, রাস্তার কথা বলি। হিসাব হয়েছে বলতে আমরা আসলাম হলো আপনি একটু বেশি জ্ঞান করবে যা আপনার বয়স প্রশ্ন দেখে বল, হ্যাঁ আপনি কেন আমরা আসলাম কিনা ওভারটেক হিসাব। আপনি তো এই রাস্তাগুলো ওভারটেক করতে হবে না, কোনো লাগতো না। আপনি তো এই সাইডে ওখান থেকে সাইডে ওভারটেক করতে হবে, কারণ আপনার তো গাড়ি পিছনে থাকতো না, পিছনে কোনো গাড়ি থাকতো না। না যে দেশে আপনি যাইবা ওই দেশের প্রধানমন্ত্রী আপনার নামে রাস্তা লিখে দিলেন, বলা তো হিসাব না হয়। তাইলে হিসাব করতে হইব আমরা যদি রাস্তার গাড়ি চালাইলাম তাহলে বহুত গাড়ি থাকবে, হাজার হাজার গাড়ি থাকবে। প্রত্যেকটা গাড়িকে সতর্ক করিয়া কিন্তু আপনি ওভারটেক করবেন। এগুলো কিছু না করিয়া যদি ফুট করিয়া গিয়ে ডাইনি ঢুকাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মানে যদি নিয়ম মানিয়ে যদি ওভারটেক করেন, মূলত কিন্তু ওভারটেক করা সম্পূর্ণ নিষেধ। নিয়ম মানিয়ে যদি আপনি ওভারটেক করেন আপনার ওভারটেক করা রাইট আছে। নিয়ম কিটা প্রথমত হচ্ছে আপনি যদি কোনো গাড়ি ওভারটেক করেন, পিছনে গাড়ি করবো না সামনে গাড়ি করবো, আপনার পিছনে গাড়ি ওভারটেক কথা বুঝছেন। তাহলে আপনার সামনের গাড়ি সিরিয়াস না, সামনের গাড়ি আপনি ওভারটেক করবো। সামনের গাড়ি যখন ওভারটেক করবা তখন তো আপনার আগে ক্লিয়ার হইতে হবে যে আপনার পিছন সামনে ক্লিয়ার আছে। আপনার গাড়ির যে পিছন আপনারে কোনো গাড়ি ওভারটেক করে কিনা এটা তো আপনাকে করতে হবে, বা আপনিও যখন ওভারটেক করবা আপনার সামনে দিকে কোনো গাড়ি আর কিনা অটো তো খেয়াল করতে হবে। হ্যাঁ তখন আপনি দেখলাম আপনার একটা গাড়ি ওভারটেক করতে চান, বা তখন আপনি এই গাড়ি ওভারটেক করতে চাইলেন, হ্যাঁ যদি এরকম সিচুয়েশন দেখা ওভারটেক করবা নি, ওভারটেক করা যাবে হিসাব হইব না। দরকার আপনি কোনো গাড়িতে যদি ওভারটেক করেন তাহলে আপনার গাড়ি থাকবো কোন দিকে, ডান দিকে না বাম দিকে, ডান দিকে থাকবো। তখন আপনি ডান দিকে ইন্ডিকেটরটা নামাই দিবা, একটা বুঝে দিল ডান দিকে ইন্ডিকেটরটা দিয়ে রাখবা। কোন ক্ষেত্রে, ওভারটেকের ক্ষেত্রে। আপনি যখন ডান দিকের ইন্ডিকেটরটা নামাইয়া আপনার গাড়ি যখন ডান দিকে রাখবা তখন ও ইন্ডিকেটরের সিগন্যালের সাহায্যে পিছনের গাড়ি ক্লিয়ার হয়ে যাবে। পিছনের গাড়ি বুঝে নিব যে আপনি এখন ওভারটেক করবা, একদিন তখন ওভারটেক করতে নাই, পিছন ক্লিয়ার হয়ে গেছে না, ক্লিয়ার হয়েছে না, কিটা সাহায্য হয়েছে মাইকিং লাগাইয়া সিগন্যালের সাহায্যে কিন্তু ওভারটেক হয়েছে, ক্লিয়ার হয়েছে। তখন আপনি দেখলা আপনার গাড়ি সামনের থেকে যে গাড়ি আর খুব স্পিডে আছে, আপনি যদি ওভারটেক করেন তার সাথে মোটামুটি সংঘর্ষ লাগিয়ে দেবেন, তখন তারও তো আপনি মাইক লাগাই বলতে না, তারে আপনি সহজ হিসাব বলছেন কেন যে কোনো গাড়ি ও যে মুখটা করে এটার উপর ডিমান্ড, এটা কিটা করে ডিমান্ড, ও যে সাইডটা ড্যাশবোর্ডে শুরু করবো ও সাইডটা যদি আপনি এইভাবে যখন ডিমান্ড করবা তখন নীল একটা বাদ দিয়ে আপনার ড্যাশবোর্ডে শুরু করবো। এটা যখন আপনি মারবা তখন আপনার সামনের যে লাইট আছে একটাই যখন যাবো এটা জ্বলবো আর নিবো, যখন এটা ফোকাস দিবে এটার নাম হচ্ছে ডিমান্ড। ডিমান্ড মানে হচ্ছে সামনের গাড়ির সংকেত প্রদান করা হয়, সামনের গাড়িতে সংকেত প্রদান করা হয়। যখন আপনি ডিমান্ড দিবা তখন সামনের গাড়ি থেকে আপনার যে গাড়ি আছে এই গাড়ি থেকে সামনে দুটো লাইট জ্বলবে, জ্বলিয়ে আবার সাথে সাথে নিবে। হ্যাঁ এটা কিতা বোঝাই গেল ডিমান্ড, বা আপনার সামনের গাড়ি কিতা বললা সংকেত প্রদান করা স্লো আইবার। আপনি যখন এটা প্রয়োগ করবা সামনের গাড়ি যদি নেওয়া না ড্রাইভার এটা করতে গেলে জানা না জানা, আর আপনি ডাইনি সিগনাল দিচ্ছেন কিতা লাগিয়ে দিচ্ছেন বোঝাই আমি বলছি। আপনি যদি এটা না জানেন ব্যাটারে গাড়ি দিবা তোমার হাতে সিগনাল জ্বালায় বলেছে দিবা না, কথা বুঝছেন তো। আপনি যখন ডিমান্ড প্রয়োগ করবা সামনের গাড়ি কিন্তু স্লো হয়ে স্লো আইবে। আপনি যখন ডান দিকে ইন্ডিকেটর প্রয়োগ করবা তখন আপনার গাড়ি পিছনের গাড়ি ওভারটেক করতে না, তখন আপনার লেগে ওভারটেক করা রাইট না রং, তখন আপনার লেগে ওভারটেক করা রাইট না। হরন একটা শব্দ দূষণ, বাইরে গাড়ি যদি আপনি হরন বাজাই মানুষের রাস্তায় যেতে বাড়াতে দিতে পারেন, কিন্তু আপনি বাংলাদেশও হরন বাজাইয়ে কত জানি লড়াইতে পারবেন।
হরন বাজাইও প্রতিটা হরন যায়নি হরন যায় এই ক্ষেত্রে আপনি যখন ওভারটেক করবেন খেয়াল করে যাবেন যেন যে কোনো গাড়ি একটু হরন বেশি বাজায় ওভারটেকের ক্ষেত্রে যে কোনো গাড়ি একটু হরন দিতে বাজায় বেশি বাজায় কারণ আপনি যে গাড়িটা ওভারটেক করতেন এই গাড়িটা আপনার 500 দিন আপনি ওভারটেক করতে পারবেন এই গাড়িটা 5 করে দিবেন আপনি কিনা সাথে মানে তার ফোকাসটা আপনার দিকে আসবে হরনের সাথে যদি আপনি ওই তিনটা জিনিস মানিয়ে যদি ওভারটেক করেন তাহলে আপনার লাগে ওভারটেক করা রাইট আছে কিন্তু খেয়াল করতে হইব এরকম কোনো গ্যাপ আসেনি রাস্তাতে যদি গ্যাপ থাকে তাহলে তো ইচ্ছা রাস্তাতে আপনি ল্যান্ড পরিবর্তন করতে পারবেন কথা বুঝছেন যদি আপনি এরকম গ্যাপ না থাকে সোজা ওরকম টান থাকে তাহলে তো এই রাস্তাতে আপনি ওভারটেক করতে পারবেন না কারণ আপনি কিন্তু ওভারটেক করবেন গিয়া দেশে তো পারবা বিদেশেও পারবেন গিয়া ওভারটেক না তখন তো আমি হিসাবটা বুঝছেন তখন ভাইয়া বুঝছেন নি হিসাবটা তখন আচ্ছা এখন হচ্ছে আমার গাড়ি একটা ওরকম আপনার কাছে আপনার যেগুলো জায়গা থাকে মুখ করেন মুখটা করেন তাহলে ওর তো মিটবেন তখনও মুখ করেন তাহলে আপনি যখন ডিমান্ড দিবা এখন ওটা নাই যে আপনার বন্ধ যাই অ্যান্টিকারের তো আপনি দিবেন অ্যান্টিকারের সাথে তো আপনি ডিমান্ড দিবেন একসাথে কাজ লাইটিংয়ের বিষয়ে আপনার করে জানাই আগে যে ক্লাসও আছে ওটা শেষ সে আপনার কিনা বুঝছেন তো আমি এটা কিনা লাগিয়ে দিছি আমি ওভারটেক করার লাগিয়েছি মানে আমি যদি সামনে গাড়ি ওভারটেক করি তখন হিসাব হয়েছে কোনো গাড়ি যদি দেখেন বাম দিকে অ্যান্টিকেটার জ্বালানি বাম দিকে কোন দিকে বাম দিকে অ্যান্টিকেটার জ্বালায় রাখছে কিন্তু তার গাড়িও কিন্তু বাম দিকে আছে আগে আমরা বলছিলাম কি ডান দিকে অ্যান্টিকেটার দিয়ে আমার গাড়ি যদি ডানে থাকে তার মানে আমি ওভারটেক করবো ঠিক আছে না তখন যদি আপনার গাড়ি বা সামনের কোনো গাড়ি যদি দেখুন আপনার এই বাম দিকে অ্যান্টিকেটার দিয়ে আছে তার গাড়িটা কিন্তু বাম দিকে হ্যাঁ কেন কোনো গল্লি নাই কিছু নাই বাম দিকে যাওয়া হ্যাঁ আমরা তো অনেক সময় ডাইনিভাবে যাওয়ার লাগে সেটা নেই এরকম যদি দেখেন কোনো গাড়ি বাম দিকে সিগন্যাল প্রয়োগ করছে কিন্তু তার গাড়িটা বাম দিকে তাহলে এই সিগন্যালের মানে আপনি কিনা বলছেন তার গাড়িটা বাম পাশ ভেসে যাচ্ছে না জায়গা লাগছে যাতে আমি তুলে দেবো হ্যাঁ আপনার লাগান দিকে ড্রাইভারটা কথা বুঝছেন না আমার বুঝে আমি বলছি সিগন্যালের বিষয়ে যদি আপনার বেশি এটা নলেজ না থাকে তাহলে আপনি লাগান সিগন্যাল দ্বারা আপনার বাবা আপনাকে শেয়ার নেই কথা বুঝছেন আচ্ছা এখানে চিন্তা করতে কথা বলতে হয়েছে এখানে হচ্ছে রিক্সের একটা বিষয় আছে সামনের গাড়ি এই সিগন্যালটা জ্বালাইছে কারণ হচ্ছে আপনি উড়াউড়ি বেশি হবে মানে আপনার সাইডে ওভারটেক করতাম হ্যাঁ আপনি সাইডে ওভারটেক করতাম কিন্তু সামনের গাড়ি দেখেন যে আরেকটা গাড়ি খুব স্পিডে আছে সামনের গাড়ি তো দেখেন যে আপনি তো তার লাগিয়ে দেখো না সামনের গাড়ি দেখেন সামনের দিকে যে গাড়িটা হাত এটা খুব স্পিডে আপনি যদি ওভারটেক করা যায় তাহলে কেন মোটামুটি উড়ে লাগবে এর কারণে আপনার কিটা দিচ্ছি কিনা তার গাড়ি বামে রাখিয়া এ বাম থেকে সিগন্যাল দিয়ে করে বুঝাইছে আপনার ঘরটা আপনি এখন কোনো অবস্থায় ওভারটেক করতে পারতেন না আপনি এখন কোনো অবস্থায় ওভারটেক করতে পারতেন না আপনার গাড়ি আপনার চিন্তাধারা এটা মিলছে আপনার চিন্তাধারা এটা মিলছে না ওভারটেক করতে পারবে না আমার গাড়িতে এক নম্বর আছে আমার সতর্ক করা আমি যেন ওভারটেক না করি এর কারণে কিটা বুঝাইছে বাম দিকে ইন্ডিকেটর দিয়ে বুঝাইছে গাড়ি কোন দিকে রাখিয়া বামে রাখিয়া গাড়ি বামে রাখিয়া সামনের গাড়িও বামে এই যদি ওভারটেক করতে তো রাইলে সিগন্যাল দিয়ে গাড়ি ডান দিকে থাকবে হ্যাঁ এই গাড়ি কোন দিকে রাখছে গাড়ি বামে রাখছে তাকে আপনারা বুঝাইছে আপনি যেন ওভারটেক না করেন আপনার গাড়ি যেন আপনার গাড়িটা যেন বাম দিকে থাকে বাম দিকে ইন্ডিকেটর দিয়ে আপনার কিটা বুঝাইছে আপনার গাড়িটা যেন বামে থাকে এর লাগে কিটা বলা সিগন্যাল দিয়েছে কথা বুঝছেন তো না বুঝছেন না আমরা তো যে কোনো বলি না টুকলে তো টাইম পাবো সিগন্যাল দিয়েছে আমাদের কিন্তু টাইম পাবো সিগন্যালের ভিতরে হাই রোড সপ্তাহ কিন্তু কোন দিকে ডান বামর সিগন্যাল রোড সপ্তাহ মানে আপনি যখন গাড়ি ডিমার দিবা তখন আপনি তখন ডিমারটা প্রয়োগ করবেন কোন জায়গা ঠিক ওই জায়গা ধরিয়া ডিমার প্রয়োগ করবেন ঠিক আছে উপর দিকে দিলে বামে নিচের দিকে দিলে ডাইনে মানে আপনারা প্রশ্ন থাকতে পারে রাস্তায় আমি কিনা গাড়ি চালাই জানি রাত্রে গাড়ি চালাইবার শুধু হয়
একটা যখন চাপ প্রয়োগ করবা তাহলে এটা আবার পার্কিং শুরু হবে। ড্যাশবোর্ডও সাইডটা বাতি ছোট ছোট বাতি এগুলো আবার পার্কিং হবে। ছোট ছোট যে লাইটগুলো জ্বলে এটা আবার পার্কিং লাইট। এই সাইডটা জ্বলবো। যখন আপনি দ্বিতীয় চাপ প্রয়োগ করবা তখন হেডলাইট জ্বলবে। হেডলাইট ছিল হ্যাঁ রাত্রে যে গাড়ি চালায় মানুষ রাত্রে হেডলাইট তখন এখানে হচ্ছে হাই লো হাই লো হাই দিয়ে সে দূর রাস্তা দেখা বা হাই দিয়ে কিন্তু আপনার গাড়ি চালাইতে পারতেন না। হাই দিয়ে গাড়ি চালাইলে সামনের দিকে যে গাড়ি যায় তার চৌকো দিয়ে আসতে হবে। এর লাগে আপনি হাই কোনো চালাইতে পারবেন যে কিছু রাস্তা দেখা যায় প্রয়োজন হয় আপনার দেখা দূর রাস্তা তাহলে একটু লাগে চালাইয়া দেখলে এটা হাই যে নিচের দিকে হাই রাস্তা কোনো চালাই চালান যেহেতু জায়গার কোনো লাইট নাই যে রাস্তায় কোনো লাইট থাকে না ও রাস্তাটা হাই দিয়া ক্লিয়ার আপনার তো অবশ্যই লাইট আছে এই লাইট থেকে আর একটু বেশি দেখাই হাই দিয়া এই লাইটটা পড়বো দিয়া সামনের যে গাড়িগুলো আসবো ওগুলো এটা সবসময় জ্বালানি দেখতে হয় যদি আপনার একান্তই যদি দেখার প্রয়োজন হয় তখন হাই দিয়ে চালাইব আর নর্মাল আপনার চলে ওই যে নর্মাল যে রাস্তা এক গাড়ি দিতে হইল পার্কিং দুই গাড়ি দিতে হইল হেডলাইট ওই মোড়া দিচ্ছে ওই যে সামনে হ্যান্ডিক্যাপার সেই ওই জায়গা ওখানে দিয়েও দিচ্ছে সাইডে আপনি মোড়া দিতে পারেন ঠিক আছে আবার বেশি জুড়ে মোড়া দিতে অনেকে আছে সিগন্যাল ওলা দেয় হ্যাঁ ওলা দিলে তো সিগন্যাল ইউজ করবা স্টাইলগুলোর সাথে ও করতে পারে ওলা না আপনার অনেক হরন বাজারে ওলা হ্যাঁ ইলা না হরন বাজ বা স্টাইলগুলো ধরিয়া ও ঠিক আছে আর ও যে পাইপটা আছে এটার নাম কিটা বলতাম এটা যদি আপনি চাপ দেন তাহলে আপনার গাড়ির যে গ্লাসের মেশিন আছে উইপারের মেশিন ছোট্ট মেশিন দিয়ে গ্লাসও পানি দিয়ে আমাদের ময়লা হলে গ্লাস হয়ে যায় ময়লা হয়ে যায় আপনি এটা পেস্ট করলেন যদি আপনার গাড়ি সেগুলো থাকে আপনার লাগান যে বাঙালি বাঁকা থাকে যদি আপনি এটা পেস্ট করেন এটা কিন্তু পানি বের এটার নাম কিটা বলতাম ইন্ডিকেটর এর নাম কিটা ইন্ডিকেটর সেটা ক্লিয়ার ওভারটেক করার নিয়মটা ক্লিয়ার এখন আপনি ওভারটেক করতে পারবা অবশ্যই অনেক সময় দেখা যায় লোক আমি মনে মনে কিন্তু আপনারা চিন্তা করা লোক গাড়ি অনেক সময় সাইড দিতে হয় কোন গাড়ি সময় লোক ট্রাকে অনেক সময় সাইড দিতে চায় না মাঝে মধ্যে দেখা যায় একটু জায়গা পাইলে হাত বাড়িয়ে দেখে সিগন্যাল কোন সময় দেখা যাবে যখন হচ্ছে একটা লোক গাড়ি একটু চাইলেও বামে চাপাইতে পারতো না একদম এতক্ষণ থাকবো আপনার দেখবো যখন সামনে দিকে কোনো গাড়ি নাই এতক্ষণ আপনার হাত দিয়া করবো আপনার যাও গাড়ি আমরাও কিন্তু অনেক সময় সিগন্যাল দিই আমরা তো আস্তে আস্তে চালাই গাড়ি অনেকের গাড়ি তো স্পিডতে পার আমরাও কিন্তু হাত দিয়া সিগন্যাল দিয়ে চাইবা কিন্তু এরকম যদি লোড গাড়ির কোনো সিগন্যাল দেয় তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে সামনে কোনো গাড়ি আন না যার কারণে আমার সিগন্যালের আগে আমি যাই পাবো বাংলা বলতে ট্রাফিক আইনে কোনো সিগন্যাল আছে না আমি কেসের হইলাম যাবো ট্রাফিক আইনে যেগুলো চিহ্ন থাকে আর দিয়ে হিসাব করে হ্যাঁ আমি আপনারা ওটা বুঝে যাও ট্রাফিক আইনে আপনি লেট করে আইসেন প্রথমত হচ্ছে রোড সাইড একটা হয়েছে আমরা রোড সাইড হয়েছে না একটা যে রোড সাইড হয়ে যাচ্ছে রোড সাইড বা রাস্তার যে সাইডগুলো থাকে এটা কি হয় রোড সাইড খেয়াল করেন যেন ভাইয়া ট্রাফিক সাইড একটা আছে আপনি যেটা বুঝতে ট্রাফিকের ইলা কোনো নির্দেশনা আছে অবশ্যই আছে ট্রাফিকে তো ইলা দিয়া বুঝাইবো আপনি ইলা দেন ওটা বুঝাই না এটা ট্রাফিকের তুলে আপনার এটা তো ট্রাকের হিসাব ট্রাকের ড্রাইভার আপনার পাঁচ দেন মানবতার খাতিরে আপনার আট দিয়ে ফোন ড্রাইভার ট্রাফিক পুলিশে যদি এরকম আট দেয় তাহলে স্টপ কথা বুঝতে ট্রাফিক যদি এরকম চাপ দেয় যদি আপনার ট্রাফিক পুলিশে ওরকম আট দেয় তাহলে ওদিকে যে রাস্তা আছে স্টপ আমি তো বুঝাই যাবো বুঝি আপনার তো বুঝাই আচ্ছা এখানেও তিনটা বাতি আছে খেয়াল করার জন্য আমরা প্রথমত নাম কিটা করছিলাম রোড সাইড কয় প্রকার থাকে তিন প্রকার নাম কিটা করতাম সতর্কতামূলক বাধ্যতামূলক আর সতর্কতামূলক কয় প্রকার হয়েছে তিন প্রকার সাইড হয়েছে আর এখানে করছিলাম রোড সাইড রাস্তার চিহ্ন যেগুলো থাকে বিভিন্ন সাইডও যেগুলো থাকে এটা হয় রোড সাইড আর এটা হয় ট্রাফিক সাইড এগুলো কিটা হয় ট্রাফিক সাইড বা পয়েন্ট বিভিন্ন পয়েন্ট যে সাইডগুলো থাকে এটা হয় ট্রাফিক সাইড যদি কোনো ট্রাফিক সাইডে যদি এরকম লাল বাতি জ্বলে তাহলে এটা আমরা জ্বালিয়ে বলতে পারি স্টপ কোনো অবস্থায় সামনের দিকে অগ্রসর হওয়া দায়িত্ব নাই ট্রাফিক সাইন কোনো সময় একটা রাস্তা লইয়া হইতো না ট্রাফিক সাইন থাকবো 4টা রাস্তা লইয়া বা 3টা রাস্তা লইয়া যদি থাকে দুটো মিলে ট্রাফিক সাইন থাকবো
সিলেট শহর আমার জানার মধ্যে নাই, সিলেট শহর ঢাকার আমার জানার মধ্যে কিছু জায়গা আছে, তবে অগ্রসর। কিন্তু আপনি যখন দিল্লি বা বাইরে কাটে যখন গাড়ি চালাইবা, বাসার থেকে বাইরে করে দিলাম, মানে প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা পয়েন্ট ওগুলো মানিয়ে কিন্তু আপনি গাড়ি চালাইবেন। প্রথমত হচ্ছে যদি এই সাইডটা আপনার ড্যাশবোর্ডও ট্রাফিক পার্কিং যদি শুরু করে, তাহলে মনে করতে হবে আপনাকে স্টপ, যেটা মনে করতে হবে স্টপ, মানে হচ্ছে আপনি আর চালাইতে সামনে দিকে আর অগ্রসর হইতে পারতেন না। দুইটা বলেছে যদি এই জন্যটা হলুদ পাবে আপনার ড্যাশবোর্ডও শুরু করে, আমি এটার কারণ করতাম দুইটা, প্রথম কারণ কিনা দিলাম এই সাইডের কারণ বেশি ক্লাস হবে বসতাম। যে কোনো জাম ছাড়ার আগে 1 মিনিটের মতো সময় দেয়, ঘড়ি ধরিয়া 1 মিনিটের ভিতরে সময় দেয়। যখন এই সময়টা দেয় তখন ড্যাশবোর্ডও ট্রাফিক বাতি কিনা দিলে হলুদ বাতি জ্বলে, হলুদ বাতি যদি জ্বলে তাহলে আপনি বুঝতে পারবেন দেওয়া আপনার 1 মিনিট পরে আপনার জামটা সারি দিব, জামটা সারি দিব। যদি এটা বাইরা কাটি জ্বলে তাহলে আরেকটা হিসাব, বাইরা কাটি যদি কোনো ফুটপাত বা পয়েন্টে যদি জ্বলে তাহলে বুঝতে পারবেন পথচারী পারাপার আর পথচারী পারাপার পথচারী রাস্তা পারা না। বাংলাদেশে হিসাব ছিল নাকি জেব্রা ক্রসিং ছিল নি, জেব্রা ক্রসিং কিটা নাম তার কাজ কিটা, জেব্রা ক্রসিং হচ্ছে পথচারী রাস্তা, রাস্তার মাঝখানে যদি আরেকটা রাস্তা থাকে এটা হচ্ছে জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং শুধুমাত্র পথচারী আপনার নাই, যারা চালক তারা নাই। বাংলাদেশে হিসাব হচ্ছে পথচারী যদি জেব্রা ক্রসিং উঠে ড্রাইভার অবাই হয়ে যায়, ঠিক আছে না? বাইরে কানে যদি জেব্রা ক্রসিং এর উপরে আপনার গাড়ি কোনো সময় ধাক্কা লাগে শেষ ফাইন, ঠিক আছে না? তাহলে এটা যদি আপনার চলে বাইরে গাড়ি দেওয়ার পরে তাহলে বুঝতে পারবেন কিটা পথচারী পারাপার কোনো অবস্থায় আপনি কিটা করতে পারবেন হলুদ বাতি দেওয়ার পরে লাল বাতি, হলুদ বাতি দেওয়ার পরে সিগনালে ইলেকট্রিক মধ্যে লাল বাতি, লাল বাতি গাড়িটা মানে আপনার গাড়িটা পারতো না, কি হয় সেটা হচ্ছে ওলা জানি যে আমরা হলুদ বাতি দিয়ে প্রথমত পাইলাম কিনা বাংলাদেশ সব প্রস্তুতি লোয়া, আর বাইরে কাছে কিটা পাইলাম পথচারী পারাপার কথা বলতে পারবো। আর সবুজ বাতি দিয়া দীর্ঘ গতিতে অগ্রসর করা, চিন্তা করা দীর্ঘ গতিতে অগ্রসর করা। আমরা যখন জামও থাকি 1 ঘন্টা তখন কিন্তু আমাদের কোনো প্রতিযোগিতা শুরু হয় না, যে কারা করে না। যখন এই জামটা চালে তখন কিন্তু প্রতিযোগিতা শুরু হয়, এর লাগি বাংলাদেশ। তাহলে আপনার কিটা করতে হবে হলুদ সবুজ বাতি যদি চলে তাহলে আপনি কিটা বুঝবা আস্তে আস্তে অগ্রসর পুরা তারাটা এটা বুঝা গেছে ভাইয়া, বুঝছো কি? তাহলে আমরা প্রথমত লাল দিয়ে কিটা পাইলাম স্টপ, স্টপ হলুদ দিয়া প্রস্তুতি লওয়া আর দীর্ঘগতিতে অগ্রসর করা, ভেরি গুড। তাহলে হিসাবটা ক্লিয়ার। রোড সাইড তো বুঝছি, ট্রাফিক সাইড আমার মনে থাকবো এগুলা বাধ্যতামূলক খাবাচক চিহ্ন যেগুলো আছে এগুলো এসে মানিয়ে আপনি গাড়ি চালাই, এগুলো না মানিয়া গাড়ি চালাইতে পারছে না। বাধ্যতামূলক নিষেধ চিহ্ন যেগুলো আছে এটা করতে হবে, বাধ্যতামূলক আবশ্যক চিহ্ন মানিয়া গাড়ি চালাইতে হবে, এটা না মানা ছাড়া গাড়ি চালানি যেত না। আর বাধ্যতামূলক নিষেধ চিহ্ন যেটা আছে এটা টোটালি করা যেত না, টোটালি করা যেত না। লাল বিন্দুর পিছিয়ে যেগুলো থাকবো এটা করা যেত না। এখানে লেখা আছে যখন যেন বাস চলাচল নিষেধ বা সাইকেল চলাচল নিষেধ, ওরা কোন সাইকেল আছে রিক্সা চলাচল নিষেধ বা এগুলো তো সহজে বোঝা যাবে। যদি লাল বিন্দুতে থাকে এগুলো করা যেত না। ড্যাশবোর্ডও যে বাতিগুলো তো আপনি আজকে আমার দেখবো না, আপনারা ড্যাশবোর্ডও যে বাতিগুলো শুরু করে ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে ড্যাশবোর্ডও যে বাতিগুলো শুরু করে এগুলো কিটা হ্যাঁ খেয়াল করেন যে আপনারা স্টার্ট দেওয়ার সময় ড্যাশবোর্ডও 4টা বা 5টা লাল বাতি শুরু করে ঠিক ওরকমভাবে শুরু করবো ড্যাশবোর্ড 1 2 3 4 নর্মালি যে গাড়িগুলো থাকে নর্মাল গাড়িতে কিন্তু ইয়া একবারে বালা গাড়ি পর্যন্ত করলে সব বাতি শুরু। যদি আপনার গাড়ি ইঞ্জিন সুইচ দেওয়ার পরে ও যে দেখেন ঠিক আছে ও যে সাইড বাতি 1 2 সাইড সাইডটা বাতি কালার কি জানেন লাল, লাল মানে কি জানেন বিপজ্জনক বাতিগুলো, লাল মানে হচ্ছে বিপজ্জনক হিসাবে। আপনার যখন গাড়ি স্টার্ট দিবা বা ইঞ্জিন সুইচ যখন খুলে দিবা
দেওয়ার সাথে সাথে আপনার গাড়ির ড্যাশবোর্ডও ও সাইডটা লাল বাতি আগে শুরু করবে। এই সাইডটা লাল বাতি আগে শুরু করবো, ধরুন এটা হচ্ছে ড্যাশবোর্ড গাড়ি। আপনারা যখন স্টার্ট দিয়ে যেদিকে সাইডটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে কয়টা মিটার আছে? একটা আছে স্পিড মিটার, এটা আছে ফুয়েল মিটার, এটা আছে হিট মিটার। অ্যাকুরেট করতো না নাম, আর এর দ্বিতীয়টার নাম হিট মিটার। আমরা কোন মিটার নাই আজকে? ভেরি গুড। আরপিএম মিটার নাই। গাড়ি টোটাল একটু ভালো কোয়ালিটির গাড়ি হলে আরপিএম মিটারটা আছে। আরপিএম মিটার একটা আলাদা হিসাব, এটা বুঝাই দেবো না। যেমন এই গাড়ির যদি স্পিড মিটার, আপনার গাড়ি কতটুকু স্পিডে চলে, ইকাটা যতটুকু যদি ঘুরবো আপনার বলতে অতটুকু স্পিডে চলে। 2 নম্বরে যেটা ফুয়েল মিটার, ইতে এন্ট্রি এতে ফুল, কেন লেখা আছে ফুয়েল। খেয়াল করার জন্য এই সাইডটা, ও যে সাইডটা খেয়াল করার জন্য, ও সাইডটা যদি আপনার ড্যাশবোর্ডও মানে তেলের ট্যাঙ্কি যদি হলুদ পাবে যেভাবে আছে, আমরা আগে ক্লাস করতাম মানে হলুদ থাকে, এটা যদি হলুদ পাবে আপনার ড্যাশবোর্ডও শুরু করে, তাহলে কি লাভ হবে? ভেরি গুড। যদি আপনার গাড়ি তেলে, আপনি যদি বাইরে গাড়ি যদি গাড়ি চালাইবা, সম্পূর্ণ গাড়ি তেলে কিন্তু খেয়াল করেন, এই কাঠটা যদি নিচে থাকো, তার মানে আপনার যদি ইট থাকে তাহলে তেল নাই টোটালি। তেল যদি না থাকে তখন এই বাতিটা লালভাবে ড্রেস করে শুরু করবো, লালভাবে খেয়াল করার জন্য। তেল ও খাটা পরিমাণ যেন আছে, এনেও যদি থাকে তাহলে এইরকম যদি ড্রেস করে লাল বাতি শুরু করে, তাহলে বুঝতেই পারবো আপনার তেল কিনা রিজার্ভও আছে। তেল রিজার্ভ, রিজার্ভ বুঝেনি, খালি এবার আগে একটা ট্যাঙ্কির তেল থাকে পরিমাণ মতো, এটা কিনা হয় রিজার্ভ ট্যাঙ্কি। আপনার অনেক সময় মোটরসাইকেল যারা চালাই রিজার্ভও কালাইয়া যায় না, তেল আনা। এইরকম যদি টেস্ট করে শুরু করে, তাহলে আপনি বুঝতে পারবেন কিনা তেল রিজার্ভও করছে। কালার কিনা হলুদ কালার, আর এখানে যদি থাকে আপনার কিনে যাবো, এবারে একদিন থাকলে এই সাইডটা লালভাবে শুরু করবে, একবারে না থাকলে। কথা বোঝা গেছে? ধরুন আপনার গাড়িতে একবারে তেল লোড, ট্যাঙ্কি ফুল লোড, তখন এই পাশটা পুরো লাল থাকবে। কথা বুঝছেন না? আবার প্রথমত আমরা বলি তেল যদি না থাকে তাহলে এই সাইডটা লালভাবে নিবো আর জ্বলবো, শুকর পারতো না। আর যদি তেল যাবো থাকে তাহলে এই সাইডটা হলুদভাবে শুকর। আর তেল যদি সম্পূর্ণ লোড থাকে তাহলে এই সাইডটা লাল থাকে, এই সাইডটা লাল থাকবো। কথা বোঝা গেছে? তেলের হিসাব। তো আপনি যদি মিটার দিয়ে বলবেন, যেহেতু আপনার এই কাটাটা যেখানে দাম ওখানে অতটুকু তেল আছে, 10 লিটার থাকো, 15 লিটার থাকো, 20 লিটার থাকো। যদি আপনার একও থাকে তাহলে ফুল আছে। কথা বলছি এই মোট ইন্টারনেট করে লাগবে ফুল থাকে, রিজার্ভ থাকলে হলুদ, আর একবারে না থাকলে লাল। সংকেতটা কি লইব? জলদ নিত। কথা বুঝেন না? তাহলে বিশেষ করে বাইরে গাড়ি যখন আপনার গাড়ি চালাইবা, তেল কোনো অবস্থায় রিজার্ভ বানাইয়া গাড়ি চালানি তেল এনে রিজার্ভ বানাইতাম। এটার নাম কিটা বলতে হবে আগে? এটার নাম হচ্ছে এসি পাম্প। এটার নাম কিটা? এসি পাম্প। আমরা যারা গাড়ি চালাই তেলে, ইলেকট্রিকের সাহায্যে কিন্তু তেলে রিপেয়ারিং করি, মানে ময়লা ময়লা সাকিয়ে দেয়। এটা হচ্ছে তেলের ফিল্টার, আর এটা হচ্ছে তেলের পাম্প, যেটা সাহায্যে তেলটা আপনি কনভার্ট করেন, কার্বোরেটরে যেটা সাহায্যে কনভার্ট করে তেলে, ওটার নাম হচ্ছে কিটা? এটার নাম হচ্ছে এসি পাম্প। ওটার নাম এসি পাম্প, আর এটা হচ্ছে এসি পাম্পের ফিল্টার। আমরা যখন তেল ট্যাঙ্কি ডালি, ময়লা তো থাকে অবশ্যই, না থাকে না, ও ময়লাটা যেন ফ্রেশ পাবে সাকিয়া বই দেয় কার্বোরেটরে। কার্বোরেটর তো তেলের সাহায্যে কার্বোরেটর যায়, তেল যখন গিয়ে কার্বোরেটর যায় তখন এটা জ্বালানি হয় না, জ্বালানি থেকে তখন গিয়ে কিন্তু গাড়ি স্টার্ট হয়। কথা বুঝতে হবে। যদি আপনার গাড়ি তেল রিজার্ভ করে, ওই যে বলছি তেল রিজার্ভ করা নিয়েছিলাম, তেল যখন রিজার্ভ করে প্রত্যেকটা বাসার পানির ট্যাঙ্কি কিন্তু নিচে ময়লা থাকে, দেখা না নেই ময়লা। এটা কোন সময় ময়লাটা উপর দিকে উঠে আয়? যখন রিজার্ভ করে, যখন পানি কমিয়ে আই হয় তখন ময়লাগুলো উপর দিকে উঠে। আর গাড়ির যে তেলের ময়লা আছে এটা খুব বড় বড় ময়লা থাকে, সাক্কা হলুদ ময়লা থাকে, তেলের ময়লা। এটা যখন আপনার গাড়ির তেল কন্টিনিউ যখন আপনি রিজার্ভ বানাইবা, তখন এই ময়লাগুলা কিনা করবো? ফিল্টারটা জাম হয়ে যায়। প্রথম হিসাব হচ্ছে ফিল্টারটা যদি জাম হয়ে যায়, সাপ্লাইটা ক্লিয়ার করতে পারবো না, করতো না। 2 নম্বর হচ্ছে এই ময়লাটা কই যায়? ডাইরেক্ট কার্বোরেটরে যায়। কার্বোরেটর সিলিন্ডার কই? ওটা দেখো একটা কার্বোরেটর, হ্যাঁ। এটা যখন গিয়ে ময়লা গিয়ে জমিছে, হ্যাঁ, তখন আপনার গাড়ির তেল স্টার্ট হয়ে যাবে। আপনার গাড়ির তেল সম্পূর্ণ লোড থাকলেও কার্বোরেটরে যদি পরিমাণ মতো ময়লা গিয়ে ঢুকে যায়, তাহলে এই গাড়ি আর
স্টার্ট হইতো না, তেলে স্টার্ট হইতো না। আবার গাড়ি যদি গ্যাস থাকে তাহলে কিন্তু গ্যাসে স্টার্ট হইতো। কথা বুঝা তো? আবার ধরেন যদি আপনার গাড়ি সম্পূর্ণ তেল লাগে, ওই যখন এই বাতিটা যদি ড্যাশবোর্ডে লালভাবে শু করে, হ্যাঁ, তার মানে বুঝতে হবে আপনার গাড়ির তেল নাই। যে গাড়ির তেলে চলে এই গাড়ির তেল রাখা ছাড়া দিতে হবে। সম্পূর্ণ ট্যাঙ্কি খালি রাখা যেত না। যদি আপনি তেলে খালি যদি রাখেন তাহলে ই পাম্পটা জ্বলি যাবে। ই পাম্পটার নাম কি দেওয়া এসি পাম্প। ই পাম্পটা যদি জ্বলি যায়, পরে যদি আপনি 1000 ট্যাঙ্কি লোড করলেন তেল ভরিয়া, তারপরে এই গাড়ির তেলে স্টার্ট হবে। রিজার্ভও চালাইলেও দোষ, তেল না রাখলেও দোষ। কথা বুঝছেন নি? তারপরে যদি বাইরে গাড়ি চালাইছে এবার তেলে চালাইব না বাংলাদেশ মতো গেছে চালাইব, তেলে গাড়ি চালাইব। তেলে যদি গাড়ি চালাই তেলে বাতিগুলো ফেলতে পারবে সবসময়। এই বাতির প্রথম চিহ্ন কিনা ফুল লোড থাকলে লাল জ্বলিয়া বই থাকবো, নিত্য নাই। যদি আপনার তেল রিজার্ভও থাকে হলুদভাবে সম্পর্ক নিত্য নাই। 2 নম্বর হচ্ছে যদি তেল একবারে না থাকে জাল লাল জ্বলবো আর নিত্য সম্পর্ক। ক্লিয়ার? আমরা জি জি আপনার যা দরকার যাবো। একটু আগে বাইরে বলতে গ্যাসের চলে তখন সিগন্যাল দিব। হ্যাঁ, গ্যাসের চলে গ্যাসে চললেও সিগন্যাল দিব, কিন্তু তেলের হিসাবটা আমি বুঝাইছি। যদি আপনাদের একটা গ্যাসের গাড়ি চালাই যায়, আর গ্যাসের গাড়ি যদি তেল যদি যাবো থাকে তাহলে এই সাইডটা গ্যাস পুরো আলাদা চলবে। গ্যাসের গাড়ি চলবে, কোনো সমস্যা নেই। আপনি তেলে চালাইতে পারতেন না। যদি এসি পাম্পটা জ্বলি যায়, আমি তেলেকে আগে বলছি এসি চলবো বাট তেলে চলবো। এসি পাম্প যদি থাকে বাংলাদেশে আপনার তেল গ্যাস তো দুইটা চলে, আর এই বাইরে গাড়ি সম্পূর্ণ গাড়ি তেলে চলে। এখানে কোনো গ্যাসের হিসাব থাকে। আপনার গাড়ি গ্যাস দুইটা চলে, তেল না থাকলে কোনো সমস্যা নেই, গ্যাসে কাভার দেবে। আর গ্যাস যদি না থাকে তেলে কাভার দেবে, ঠিক আছে না? কিন্তু হিসাব করতে হবে কোন জায়গা। যদি সম্পূর্ণ গাড়ি তেলে চলে, সম্পূর্ণ গাড়ি যদি তেলে চলে, বা আপনার গাড়ি যদি গাড়ি গ্যাসে চলে, তেলে গ্যাসে দুইটা চলে, তাহলে কিটা বুঝবা? এসি পাম্প যদি জ্বলে যায় তেলে গাড়ি স্টার্ট হইতে পারে, গ্যাসে গাড়ি স্টার্ট হবে। এলে কিটার নাম কিটা? এসি পাম্প। আচ্ছা, এরপর আছে আপনার ওজে মিটারটা। ও মিটারটা বেশি করে ফোকাস দিবা। ওজে মিটারটা ই সাইন যেগুলো গাড়ি থাকবে উপরে লেখা আছে, দেখুন টেম্পারেচার সাইন লেখা আছে নি? টেম্পারেচার কেন লেখা আছে সি, কেন লেখা আছে এইচ? সিতে কুল, এইচতে হট। কথা বুঝলেন? আপনার গাড়ি তো গাড়ি, আমরা তো রাস্তার গাড়ি চালাই, রাস্তার গাড়ি যদি চালাই গাড়ি তো ইঞ্জিন হিট হয়, রাস্তার ইঞ্জিন গরম হয় না? ইঞ্জিনটা গরম হয়, একটা টেম্পারেচারের ইয়ে আছে, ইউনিটও আছে। যদি ই লিমিটটা কিন্তু ক্রস হয়ে যায় তখন কিন্তু আপনার গাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। খেয়াল করে দেবেন, আপনি যত গাড়ি চালান, যদি গাড়ির কোনো সমস্যা না দেখা দেয় তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে। কিলা বুঝবা ইঞ্জিন ওভারহিট হওয়ার কি? প্রথমত হচ্ছে সিট থেকে যদি কাটাটা মাস্কার বরাবর থাকে তাহলে ইঞ্জিন কুল আছে, ইঞ্জিন কুল আছে। যদি এই কাটাটা উপর দিকে শুরু হয়, যাওয়া শুরু হয়, উপর দিকে যাওয়া শুরু হয়েছে, গিয়া হয়ে গেছে, এইচও গেছে, এইচও যাওয়ার সাথে সাথে যে টেম্পারেচার যে সাইডটা আছে, ওই যে সাইডটা, এই সাইডটা আপনার ড্যাশবোর্ডে লালভাবে শু করবে। যদি এটা লালভাবে শু করে তাহলে বুঝতে হবে আপনি কোনো অবস্থায় গাড়ি আর চালাইতে পারতেন। তারপরেও যদি আপনি গাড়ি চালান কোনো সমস্যা নাই, কিছু সময়ের ভিতরে আপনার গাড়ি আগুন ধরে যাবে, কোনো সমস্যা নাই। সিগন্যালটা দিচ্ছে কি তার টেম্পারেচার, ইঞ্জিনের একটা টেম্পারেচার থাকে, এই টেম্পারেচার যদি ওভার যখন হয়ে যায় তখন কিন্তু গাড়ির এই সাইডটা ড্যাশবোর্ডে লালভাবে শু করে। লালভাবে যদি শু করে, যদি আপনি বুঝেন এইটার সাইডটা শু করতে, তখন আপনার কাজ চিন্তা না করা গাড়ি আর না চালান। তখন গাড়ি যদি না চালান তো সমস্যাতে ধরতে হইব। হ্যাঁ, ইঞ্জিন হিটের কিন্তু সাইডটা কারণে কয়টা কারণ? ইঞ্জিন হিট হওয়ার কারণ হচ্ছে সাইডটা। সর্বপ্রথম হচ্ছে একটা ফ্যান থাকে, একটা পার্টস থাকে, এটা কয় রেডিওটার। এটা কিটা কয়? রেডিওটার। ইঞ্জিনের সাথে সেখানে একটা পার্টস থাকে, এটার নাম হচ্ছে রেডিওটার। আপনার উত্তর জগতের সবটা ঘুরে দিচ্ছি। এটার নাম কিটা? রেডিওটার। পুরোটা ট্যাঙ্কি। যদি রেডিওটারের ভিতরে পানি না থাকে তখন ইঞ্জিন হিট হয়। আমরা দেখছিলাম রেডিওটার ওয়ার্কশপে গিয়া, আপনি দেখছিলেন ওয়ার্কশপে গিয়া, রেডিওটার কই আসলো? ইঞ্জিনের ঠিক সামনে। রেডিওটার সাথে একটা লাগাই আসছে, এটার নাম কিটা? ওটার নাম কিটা? এটার নাম হচ্ছে রেডিওটার ক্যাপ। ইঞ্জিন হিট হওয়ার কারণে হচ্ছে সাইডটা। সর্বপ্রথম হচ্ছে যদি রেডিওটারের ভিতরে পানি না থাকে ইঞ্জিন হিট হইব। রেডিওটার সাথে একটা ফ্যান থাকে, এটা হলো রেডিওটার ফ্যান। যদি গাড়ি রেডিওটার ফ্যান না চলে ইঞ্জিন হিট হইব। তাই না বলতে রেডিওটার জালি যদি চালু থাকে তাহলে ইঞ্জিন হিট হইব। আমরা আজকে বুঝতে কষ্ট, নেক্সট ক্লাসে ওয়ার্কশপে গেলে আমরা সহযোগিতা করব। তাহলে ইঞ্জিন যে কোনো কারণে হিট হইতে পারে। সহজ হিসাব হচ্ছে যদি ই সাইডটা ড্যাশবোর্ডে লালভাবে শু করে তাহলে বুঝবো আপনার গাড়ি ইঞ্জিন হিট হবে।
আর ইঞ্জিন হিট হয়ে এখন চালক কোনো অবস্থায় গাড়ি চালাইতে পারবে না। যদি গাড়ি চালায় তাহলে কি করবো গাড়ি আগুন ধরে যাওয়ার সম্ভাবনা 90% থাকে। আর যদি আপনার গাড়িতে আগুন ধরে যায় দিতে ভালো না আগুন ধরে যাবো দিবানি না তেরো জন সাইডটা তেরো করে যাবে। আপনারা যখন গাড়ি ইঞ্জিন চুজ দিবা শনিবার থাকি তখন আপনাদের তেরো যদি দিবা শুরু করে তারপরে এখন যেন বাইক ব্যবস্থা শুরু করে অনেক শুরু করে না ঠিক আছে। এটার নাম হচ্ছে ব্যাটারি সাইড। ভাই ধরুন আমি স্টেশন থেকে 20 কিলোমিটার দূরে আছি, ধরুন আমার ডেস্টিনেশন থেকে আমি 20 কিলোমিটার দূরে আছি, তখন দেখা যায় যে কোনো কারণে আমার ইঞ্জিন হিট হয়ে যায়, আমি তো আর সাথে সাথে কোনো হেল্প পাইতাম না, সেক্ষেত্রে করণীয় কি? প্রথমত হচ্ছে আপনার যে কোনো কারণে ইঞ্জিন হিট হয়ে যাবে প্রথম। 2 নম্বর হচ্ছে আপনার যে কোনো কারণে ইঞ্জিন হিট হোক আপনি কোনো অবস্থায় চিন্তা করতে না বনেট খুলিয়া চেক করে রাখতে হবে। আপনি তারে 15-20 মিনিট সময় দেওয়া ইঞ্জিন ঠান্ডা হইবার লাগি তাহলে 15-20 মিনিট সময় প্রয়োগ করতে হবে। তারপরে দেখতে আপনি কিটার লাগে ইঞ্জিন হিট হবে ওই বলছি 4টা কারণ। এই 4টা কারণ ছাড়া আর অন্য কোনো কারণে ইঞ্জিন হিট হবে না। এতে যত দামি গাড়ি 1 নম্বর হচ্ছে রেডিয়েটর ফ্যান। ওই যে ফ্যানগুলো আমরা বললাম হ্যাঁ এই ফ্যানের সাহায্যে আপনার ইঞ্জিন ঠান্ডা থাকে পানির সাহায্যে থাকে। আর ওটা রাখা ওয়াটার পাম্প কিনা হয় ওয়াটার পাম্প পানি যখন আপনি ডাল রাখছেন এটা সাকিয়ে দিয়ে ফ্রেশ পানি ইঞ্জিনের প্রদান করে। ওটার উপর হেড গ্যাসকেট বিভিন্ন পার্টস আছে ইজিলি একলা থেকে চার্জ করতে পারে। এটার উপর হেড গ্যাসকেট এটার এক থেকে ইঞ্জিনের পানি দেয় আরেক চিত্র দিয়ে মোবিল যার বিভিন্ন চিত্র জানে হ্যাঁ এক চিত্র দিয়ে কিটা দেয় ইঞ্জিনও পানি দেয় আর এক চিত্র দিয়ে মোবিল দেয়। কিন্তু মোবিল আর পানি কিন্তু এক হইতো না এক হয়নি পানি আর মোবিলে কিন্তু এটার ক্ষেত্রেও হইতো না। যদি আপনার গাড়ি ইঞ্জিন হিট হয় ওভার হিট হয়ে যায় একবার যদি ওভার হিট হয়ে যায় তারপরে আপনি কোনো ফোকাস দিচ্ছেন না ওই যে ইঞ্জিন স্টার্ট বন্ধ হয়ে যাবে রানিং অবস্থায় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। প্রথমত হচ্ছে হেড গ্যাসকেট ফাটে যাব হেড গ্যাসকেট ফাটে যাব। আর হেড গ্যাসকেট যদি একবার ফাটে যায় এরকম ওলা যদি একবার হেড গ্যাসকেট ফাটে যায় হ্যাঁ তাহলে এই গাড়ির কোনো কম্প্রেশন থাকবে না। ইঞ্জিন থেকে যে কম্প্রেশনটা থাকার কথা এই কম্প্রেশন থাকবে না। আর কোনো ইঞ্জিনে যদি একবার কম্প্রেশন পায় না ইঞ্জিন আস্তে ধীরে স্টার্ট হতে যতক্ষণ পর্যন্ত আপনি আবার নতুন করে একটা সেট লাগাইছেন না ততক্ষণ পর্যন্ত গাড়ি স্টার্ট হইতে না। রাস্তা তো আপনার পক্ষে ইঞ্জিন করা সম্ভব নেই হ্যাঁ। এর কি বলছে মাঝখান বরাবর যদি ফাটা থাকে মাঝখান থেকে তো যাওয়া আস্তে আস্তে তো যাইব না ডাইরেক্ট উঠতে যাইব কিন্তু আস্তে আস্তে তো উপর দিকে উঠবে। আপনার ফাটা যে কোন আস্তে দিন আপনার গাড়ি চালায় সকাল 6টার সময় স্টার্ট দিবা আর রাত্রে 6টার সময় স্টার্ট করতে হবে সন্ধ্যা তখন আপনার গাড়ি মাঝখান বরাবর ফাটা যাবে। যদি ইঞ্জিন খুলতা যদি তখন একটু উপর দিকে উঠছে ইঞ্জিন কাটাটা উপর দিকে উঠা শুরু হয়েছে তখনই আপনার কাজ দিচ্ছে গাড়ি না চালায় তখনই আপনার কাজ দিচ্ছে গাড়ি না চালায়। তারপরে যদি আপনি গাড়ি চালায় ধরো তো রাস্তা বই যাবা বা এক গ্যাসের পাঠিয়ে দিব বা গাড়ি বান্ধাই আবার ওয়ার্কশপ হবে তো এটা হলে ভালো হইব না না অল্পতেই বুঝতে ভালো হইব অল্পতেই বুঝতে ভালো হইব। এর লেগে তো দিচ্ছে টেম্পারেচার সাইড এর লেগে কিটা দিচ্ছে টেম্পারেচার সাইড হাইব্রিড যে গাড়িগুলো আছে আপনারা যখন বাইরে গাড়ি দিয়ে গাড়ি চালাই মোটামুটি সব গাড়ি হাইব্রিড পাই কথা বোঝা গেছে। হাইব্রিড কিটা জানো ব্যাটারির সাহায্যে যে গাড়ি চলে ইলেকট্রিক্যাল যে গাড়িগুলো আছে ব্যাটারির সাহায্যে সম্পূর্ণ ডিপেন্ড করে ব্যাটারি এগুলোর নাম হচ্ছে হাইব্রিড গাড়ি। যদি গাড়ি ব্যাটারি ড্যামেজ হয়ে যায় শেষ নষ্ট হয়ে যায় শেষ গাড়ি ব্যাটারি আবার ফাঁকা হয়ে যায়। হাইব্রিড গাড়িগুলোর চিহ্ন থাকবো ওরকম টেম্পারেচার চিহ্ন ঠিক ওরকম থাকবে এটা যতক্ষণ পর্যন্ত হলুদ থাকবে ততক্ষণ পর্যন্ত ইঞ্জিন ফুল থাকবে যত সাথে সাথে যদি আমার লাল হয়ে গেছে তাহলে বুঝবা কিনা ইঞ্জিন হিট হয়ে গেছে। কথা ক্লিয়ার? এটা কোন গাড়ি হাইব্রিড যে গাড়িগুলো আচ্ছা এটাকে কয় ইলেকট্রনিক সাইড বা ব্যাটারি সাইড। ব্যাটারি আছে কিন্তু দুইটা এটা দেখেন গাড়ির পিঠে ব্যাটারি গাড়ি ব্যাটারি আছে না গাড়ি ব্যাটারি মার্কুস না আচ্ছা গাড়ির ব্যাটারি থাকে 2 ধরনের ব্যাটারি থাকে এটা দেখেন ড্রাই ব্যাটারি এটা দেখেন পানি ব্যাটারি। আর আমরা যে পাঁচটা দেখতে ষষ্ঠ স্তর এটার নাম বলতাম চার্জিং ডায়নামা এর নাম কি নাম বলতাম চার্জিং ডায়নামা। এই চার্জিং ডায়নামা কাজ আর ব্যাটারি কাজ দুটা ব্যাটারি কাজ হচ্ছে কারেন্ট উৎপাদন করা আর চার্জিং ডায়নামা কাজ হচ্ছে কারেন্ট সাপ্লাই করা উৎপাদন আর সাপ্লাই। সহজ কথা হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো যদি প্রবলেম দেখা দেয় আপনার গাড়ি তখন এই সাইডটা আপনার ড্যাশবোর্ডে শু করবো। এই সাইডটা যখন ড্যাশবোর্ডে শু করবো প্রথম কাজ আপনি কিটা করতে পারতেন না প্রথম সেটা হচ্ছে আপনি স্টার্ট বন্ধ করতে পারতেন প্রথম কাজ স্টার্ট বন্ধ করতে পারতেন না। যদি আপনি স্টার্ট বন্ধ করেন এই গাড়ি আর স্টার্ট হইতে না
কেন হইতো না? প্রথম হচ্ছে বলছে ব্যাটারি ড্যামেজ ডাউন, আর একবার যদি ব্যাটারি ডাউন হয় কোনো গাড়ি স্টার্ট হইব না। হ্যাঁ, আমরা কি জানা ব্যাটারির সাথে ছিলাম, যদি কোনো গাড়ি ইলেকট্রিক্যাল, আপনার সহজ হিসাব হচ্ছে ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম যদি দেখেন, প্রথম কাজ হচ্ছে আপনি কিনা করতে না, এই সাইডটা যদি ড্যাশবোর্ড শুরু করে আপনার, আপনি স্টার্ট বন্ধ করবেন না, যত দ্রুত সম্ভব মেকানিক্যালের সাথে আমরা যত দ্রুত সম্ভব। আমার এটার সাথে থাকে ব্রাশ থাকে, বুঝতে পারছি এটার ভিতরে কত পার্টস আছে, এটা গেলে কিন্তু এটা শুরু করবো, এটা হোল্ডার, এটা দেখা ব্রাশ, বিভিন্ন পার্টস আছে, আর কোনো পার্টস যদি যায়নি, হ্যাঁ 4 দিনে নামা, তাহলে কিন্তু ব্যাটারি আপনি যদি স্টার্ট বন্ধ করে নেন তাহলে গাড়ি স্টার্ট হতে হবে। মানে আপনার স্টার্ট করতে হলে ভিডিও লেনটা করতে হবে, অন্য আপনার হেল্প ব্যাটারি আনিয়ে হেল্প দিয়ে গাড়ি স্টার্ট কথা বুঝছেন, মিলে আপনার হেল্প নাও করতে পারে পরিচিত না থাকে, তাহলে এই সাইড চললে কিনা করা যেত না, প্রথমত এই স্টার্ট বন্ধ করা যেত না, প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হিসেবে আমরা করতে হয় যত দ্রুত সম্ভব ঠান্ডা খাতা যদি ওয়ার্কশপ থাকে ওয়ার্কশপ, হ্যাঁ এই সাইডটা জ্বললে দ্রুত সময় গাড়ি চালাইবা, ও যে সাইডটা করে এই সাইডটা হচ্ছে ফুয়েলের সাইড, মানে ইঞ্জিন অয়েল, গাড়ির তো ইঞ্জিন আছে ভাই, ইঞ্জিনের লাগে তো ইঞ্জিন অয়েলও আছে, যেটা আমরা বলি মোবিল, হ্যাঁ মোবিল, এটা হচ্ছে মোবিলের বাতি, ইঞ্জিনের বাতি, মোবিলের বাতি, এরকম সাইড যদি আপনার ড্যাশবোর্ডও শুরু করে তাহলে বুঝতে হইব আপনার গাড়ির ইঞ্জিন অয়েল মানে মোবিল কম, মোবিল কম। এখন একটা গাড়ির কার যদি হয় 1 লিটার মোবিল থাকে, একটা যদি কার যদি হয় 3 থেকে 3.5 লিটার মোবিল থাকে, লিটার থাকে 3 থেকে 3.5 লিটার। যখন আপনার 2 লিটার বা 2.5 লিটার মোবিল কমে যাইব তখন এই সাইডটা ড্যাশবোর্ডও জ্বলবে, তার মানে এখন যে 1 লিটার আছে যেটা ধরা নাও যায়, কারণ হচ্ছে গাড়ির পার্টসের ভিত্তি, ইঞ্জিনের যে পার্টস থাকে ওগুলোর ভিত্তি 1 লিটার মোবিল থাকে। আর মূলত মোবিলের কাজ কিটা, মোবিলের কাজ হচ্ছে ইঞ্জিনের ভিত্তিতে যে পার্টসগুলো থাকে, যেমন পিস্টন আছে, রিং আছে, বিভিন্ন পার্টস আছে ইঞ্জিনের ভিত্তিতে, ও পার্টসগুলোর স্মুথ রাখে। কার কাজ? মোবিলের। হ্যাঁ, যেটা হয় রিং পিস্টন, আপনার মোবিল যে পিস্টনের সাহায্যে যেত, আপনার গাড়ি তো সাইডটা সিলিন্ডার থাকে, সাইডটা পিস্টন থাকে, দুইটা পিস্টন উপর দিকে উঠে আর দুইটা পিস্টন নিচের দিকে নামে, যখন পিস্টনগুলো খেলে ও খেলে কাজ হচ্ছে মোবিলের সাথে, বা ইঞ্জিনের ভিতরে বিভিন্ন পার্টস থাকে, সব পার্টসগুলো রেখে রাখে, সৌন্দর্য রাখে মোবিলে। যদি এই সাইনটা আপনার ড্যাশবোর্ড শুরু করে তোরা কিন্তু একটা একটা করে শুরু করবে, যখন যেটা প্রবলেম দেখা দিব তখন এটা শুরু করবে। যদি যেমন আপনার ড্যাশবোর্ড মোবিল বাতি শুরু করতে, আপনার প্রথম কাজ হচ্ছে মোবিল ফুরানি, দ্বিতীয় কাজ হচ্ছে করা যাইছিল যেটা ই সাইন জ্বলন্ত অবস্থায় গাড়ি চালানো যেত না। ই সাইন জ্বলন্ত অবস্থায় যদি আপনার গাড়ি চালায় তাহলে ইঞ্জিন সুইচ করে নিব, সুইচ বুঝছেন তো, ড্যামেজ, হ্যাঁ ইঞ্জিন ভাঙিয়ে দিব বা ড্যামেজ হয়ে যাব সহজ হিসাবে। আর ইঞ্জিন রিপেয়ারিং করতে বেশি যাইতো না, আপনার গাড়ি যদি একটু ভালো কোয়ালিটি হয় 1 থেকে 1.5 লাখ টাকা লাগে, তো বেশি দাম লাগে। মোবিল যদি পুরাইতে হয় কত পুরাইলে অনেক, সর্বোচ্চ 2000 টাকার মোবিল পুরাইলাম, বেশি যদি পুরাইতে হয় তাহলে আপনার পুরোটা বলা মোবিলের বাকি চললে গাড়ি চালানি পালা না বাদ ক্ষতি হিসাবে যখন তাহলে আপনি চিন্তা করবা, যদি আপনার ড্যাশবোর্ডে যদি বাতিটা শুরু করে তাহলে বুঝতে পারবেন চিন্তা কম মোবিল কম হলে কোনো অবস্থায় গাড়ি চালাইব, যত দ্রুত সম্ভব মোবিল ফুরাইয়া গাড়ি চালাই, ফুরাইতে তো পাই সমস্যা নাই, পুরানি মধ্যে যদি বেশি পুরানি লাগে ওখানে 2000 এরপরে গেলে কয়েকটা 1000, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার না, বাইরে দিয়ে কোনো ব্যাপার নেই। ও যে সাইডটা তুমিও খেয়াল করি, আমার ক্লাস আগাবে তুমিও খেয়াল করি, এই যে সাইডটা আছে এই সাইডটা বসে মানে 3টা কারণে শুরু করবে। এই সাইডটা যদি শুরু করে ড্যাশবোর্ডও 3টা কারণে একটা সাইড শুরু করবে। কটা কারণ? সাইড নির্দেশনা কটা? নির্দেশনা সাইড একটা, নির্দেশনা সাইড হচ্ছে একটা, কারণ থাকতে পারে 3টা। প্রথম কারণ হচ্ছে আমরা গাড়ি হ্যান্ড ব্রেক দেখা ছেড়ে দিই, কই দেখা হ্যান্ড ব্রেক, কই দেখা হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেক কই দেখা, ড্রাইভিং 2 সিটের মাঝখানে গিয়ার লিভারের নিচে যে ব্রেকটা থাকে এটার নাম কি দা? মতো সিট তো 2টা থাকে, একটা থাকে পিছনের একটা সিট আছে, মাঝখানেও আছে, গ্যাপও আছে, সামনের 2 সিটের মাঝখানে গিয়ার লিভারের নিচে যে লিভারটা থাকে এটা হ্যান্ড ব্রেক।
যদি আপনার গাড়ি হ্যান্ড ব্রেকটা না থাকে তাহলে ই সাইনটা ড্যাশবোর্ডে জ্বলবে। আর যদি হ্যান্ড ব্রেকটা না থাকে আপনার গাড়ির ক্ষতি কি চলবে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট দিবা, গাড়ি বাঁকতে না, পিছন লোড হয়ে যাবে। হ্যান্ড ব্রেকের সম্পর্ক হচ্ছে পিছনে চাকার সাথে। যদি হ্যান্ড ব্রেকটা টানা থাকে তো ই সাইনটা ড্যাশবোর্ডে শুরু করবো। আর যদি এটা আপনার নিবাইলে হ্যান্ড ব্রেক নামাইলে ই সাইনটা নিভে যাওয়ার কথা। হ্যান্ড ব্রেক নামাইল অবস্থায় যদি ই সাইনটা আবার ড্যাশবোর্ডে শুরু করে তাহলে আপনি বুঝবা কিনা। প্রথমত এটার নাম হচ্ছে ব্রেক সিলিন্ডার। এটার নাম কিনা? ব্রেক সিলিন্ডার। এটার ভিতরে পরিমাণ মতো অয়েল থাকার কথা আছে, ফুল অয়েল। যে তেলটা থাকার কথা আছে এটা ফুল থাকার কথা আছে। যদি এই তেলটা ফুল না থাকিয়া কমে যায় আপনার, তখন এই সাইডটা ড্যাশবোর্ডে জ্বলবে শুরু করবে। তাহলে আপনি কিনা বুঝতে পারবেন ব্রেক অয়েল কম আছে, ব্রেক অয়েল কম আছে। যদি আপনার ব্রেক অয়েল পরিমাণ মতো থাকে তাহলে এটা নিভে যাওয়ার কথা। হ্যান্ড ব্রেকও আপনার নামাইল আছে, আপনি শিওর দুইটা ক্লিয়ার আছে। হ্যাঁ, তারপরে যদি এই সাইডটা ড্যাশবোর্ডে শুরু করে তাহলে কিনা বুঝবা। 3 নাম্বার হয়েছে আপনার গাড়িগুলো যখন ছোট গাড়িগুলো তখন যে গাড়িগুলো আছে এগুলো হাইড্রোলিক ব্রেক থাকে, সাইডো চাকা এটা ব্রেক থাকে হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক ব্রেক কি আসার জন্য বাতাসের সাহায্যে যে ব্রেকটা হয় সেটা নাম হচ্ছে হাইড্রোলিক ব্রেক। যদি আপনার সাইডো চাকা থেকে যদি এক চাকা ফেল হয়ে যায়, যে কোনো এক চাকা, তখন এটা ড্যাশবোর্ডে শুরু করবো লাগবে। আপনি তো শিওর আপনার মাস্টার সিলিন্ডার ব্রেক অয়েল আছে, আপনি শিওর আপনার হ্যান্ড ব্রেক নামাইল আছে, তারপর যদি এই সাইডটা ড্যাশবোর্ড শুরু করে এটা বুঝবা। হ্যাঁ, হাইড্রোলিক ব্রেক যে কোনো এক চাকা ফেলে গেছে, কাজ করে না, যে কোনো এক চাকা, এতে কোনো আপনার ড্রাইভার কিছু নাই। একটা গাড়ি ভিতরে যখন কোনো গাড়ির ভিতরে ব্রেকটা হ্যান্ড ব্রেক, পুশ ব্রেক, তারপরে এবিএস ব্রেক, তারপরে হচ্ছে হাইড্রোলিক ব্রেক। হ্যান্ড ব্রেক পুশ ব্রেক মানে হচ্ছে দুটোটা এক ব্রেক, যে কোনো গাড়ি হ্যান্ড ব্রেক থাকতে পারে, পুশ ব্রেকও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ও যে ব্রেকটা আছে এটা হয়, এখানে লেখা কিনা এবিএস। এবিএস মানে হচ্ছে ইলেকট্রনিক ব্রেক, ইলেকট্রিক সাহায্যে যে ব্রেকটা, এটার নাম হচ্ছে এবিএস ব্রেক। আগের যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হইতো কত ইস্যু আসতো, ব্রেক ফেল, কত ইস্যু আসতো, তখন কোন গাড়িগুলা ব্রেক ফেল হইবার কোনো সম্ভাবনা নাই। আপনার হ্যান্ড ব্রেক কাজ করেন না, আপনার এবিএস ব্রেক কাজ করেন, আপনার হাইড্রোলিক ব্রেক কাজ করেন না, হ্যান্ড ব্রেকে কাজ করেন, কোনো তো সমস্যা নাই। সমস্যা আছে যখন কোন গাড়ির ব্রেক ফেল হইবার কোনো সম্ভাবনা নাই। ও সাইডটা সাইড আপনারা মাথার ভিতরে গাদিয়া নিবা। আপনারা যখন নেক্সট ক্লাস ওয়ার্কশপ হইব, ও সাইডটা সাইড আপনার সামনে তুলিয়াতে রইব, আর এই সাইডটা কারণে কিন্তু আপনার বাকি সব এই সাইড যদি বুঝেন না বোঝা যাইব না কিছু। প্রথমত হচ্ছে যদি আপনার গাড়ি ব্রেক ফেল করে যায়, বাইরের গাড়ি হচ্ছে ম্যানুয়াল, এটার গাড়ি ম্যানুয়াল চালাইতে যাবে, আপনার গাড়ির গতি হচ্ছে 120, হঠাৎ করে আপনার গাড়ির ব্রেক ফেল করে গেছে, হঠাৎ গাড়ি কিটা ম্যানুয়াল, আমার কোনো ব্রেক নাই, কত সময় যে ব্রেকটা বুঝেছি এর কোনো ব্রেক নাই, যে পাওয়ার যে ব্রেকটা আসলো এটা ফেল হয়ে গেছে। যদি এটা ফেল হয়ে যায় তখন আপনি করবা কিনা, কথা বুঝছেন কি আমার? আপনার গাড়ি থেকে সামনের গাড়ির গ্যাপটা আধা কিলোমিটার, এক্সাম্পল গ্যাপটা কত, আধা কিলোমিটার, গতি কত, কত সেকেন্ড লাগবে, যে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ড লাগবে, গতি 120 যদি থাকে। ইমন অবস্থায় আপনার গাড়ি ব্রেক ফেল গেছে, তখন আপনি কিটা করবা? আসবা না, এক্সাম্পল কোনো ব্রেক নাই, সাউদি যে ব্রেকটা করতাম এটা কাজ করেন না, ম্যানুয়াল গাড়ি, ভেরি গুড, ভাই কিটা করবা? আপনি মারতেন না, ম্যানুয়াল খারাপ, বসে কিটা করবা? শেষ একটা অপশন, আর কোনো অপশন তো সালা বডি বুঝে ভাই একটা বুঝছেন না। আর এই কথা কিন্তু অফিসার ওখানে বলছিলেন, সামনে বলছিলেন এটা বলবা তাহলে ক্লাস চাপ দিবা, আর মেনের পয়সা নাই, ক্লাস হয়ে যাবে, মেনের পয়সা নাই, আসবে কত ভাই ক্লাস করতে টাইম যাবে, ক্লাস হয়ে যাবে আর বানো, ক্লাস করে মারা, ক্লাস করে নিবলা। আপনারা অটো গাড়ি চালায় বুঝুন কোথায় কি যাবে, ক্লাস করে যাবে, ক্লাস করে এই জন্য বলি
না এটা ইম্পর্টেন্ট জিনিস এরা আসলে আর ওরা তারা ফিউচার ভাই আপনার গাড়ি চালান অটো গাড়ি আপনার গাড়ি হঠাৎ করে ব্রেক ফেল করে দিচ্ছে কোনো ব্রেক নাই আমরা অত সময় যে ব্রেকগুলো বলেছি তা কোনো ব্রেকে কাজ করে না। আপনার গাড়ি চলেন খুব স্পিড জেলা পরিষ্কার ওলা চলে আপনি এই সিচুয়েশন বইয়া তাহলে কি থাকবে ভেরি গুড সুন্দর যাবেন না এসে আলাদা ভাইয়া কিতা বলবেন আপনার মাইন্ডে কিতা বলবো আপনার মাইন্ডে তখন কিতা বলবো ওখানে বই অবস্থিত করবেন নিউটন রইলে অটো গাড়ি চালানো জি অটো গাড়ি চালানো দিন আজকে বাস অটো গাড়ি আমি কইছি অটো গাড়ি কোনো ব্রেক নাই, হ্যান্ড ব্রেকও নাই। কোনো ব্রেক নাই খালি পাওয়ার ব্রেক আসলে এটা কাজ করে না পার্কিং বা নিউট্রাল পাওয়ার ব্রেকটা চাপতে রাখে মূলত আমরা কোন ব্রেক দিয়ে কাজ করি পাওয়ার ব্রেকটা পার্কিং বা পার্কিং আপনি তো অটো গাড়ি চালান আপনি কি চালান আমার সময় আছে 5 সেকেন্ড হয় বাঁচতাম তারা মরতাম হিসাব বেশি ক্লিয়ার যদি স্টার্ট বলবো তাহলে স্টাবিলিটি ভেরি গুড আপনার একটা অপশন আপনার মাথায় অতটা খেলবে না ভাই আপনার মাথায় খেলবো কোনটা এখন আপনি অনেকে বলছেন স্টার বন্ধ করে দিবা অনেকে বলছেন 5 চাপ দিবা তোমাকে বলছেন স্টারিং সুদা ধরে রাখবা মাথার সময় আছে 5 সেকেন্ড সহজ হিসাবে যাবো মিনিমাম যদি আপনি গিয়ে আমি অটো গাড়ি করতে চাই প্রথমত শান্ত থাকতে এই চুপ আর মাথা আপনি কি বলবেন আপনি অটো গাড়ি চালান না কি বলবেন লাস্ট আমি বলে দিব আর হলো তোমার আছে নি মানে 2 নম্বর ক্লাস এই তুমি কি বলবো ভেরি গুড স্টার্ট যারা খুশি অফ করবো তারা আর বাসার সম্ভাবনা আসলাম তারা আর বাসা একদম আল্লাহ না যেটা আমি কইলাম নাই স্টার্ট বন্ধ করে দিলে বাসার সম্ভাবনা আসতো কেন ওরা বাসা কারণ এই স্টার্ট যদি আমরা রানিং অবস্থা বন্ধ করে লাই স্টার্টিং উইল লক হয়ে যাব মনে রাখুন স্টার্টিং উইল লক করতে আর জান বাসাই ঠিক আছে না ম্যানুয়াল হোক অটো হোক যারা বলছেন স্টার্ট বন্ধ করে দিব শেষ আচ্ছা আপনারা তো আজকে সুন্দর করতে হবে মনে করতে বসলা এর আগে সাথে ভালো যাইবা বন্ধ যাইবা এটা যাইবা আমি কইছি কষ্ট করতে আপনার গতি কত